আসসালামু আলাইকুম সবাইকে। নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমি বুলগেরিয়া নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দিব। যে আপডেটগুলোর ফলে হয়তো আপনার টেনশন বেড়ে যাবে অথবা আপনি একটু রিল্যাক্স হবেন, একটু ধৈর্য ধরবেন। অনেক কিছু ডিপেন্ড করবে আপনার উপরে এবং কি আপনার যে প্রসেস আছে সেই প্রসেসের উপরে। বুলগেরিয়ার জন্য সবাই এখন হতাশায় ভুগতেছে। যারা অ্যাপ্লিকেশন করছে বা করবে সবাই একটু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছে। তো আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। ভিডিওটা অনেক বড় হবে। সম্পূর্ণ ভিডিও দেখলে আপনারা একটু টেনশন ফ্রি হইতে পারেন। আজকে আমি কয়েকটা টপিক নিয়ে কথা বলবো। বুলগেরিয়ার ভিসা রেশিও আসলে কত পার্সেন্ট, এম্বাসি কি ভিসা দিচ্ছে, মিনিস্ট্রি অ্যাপ্রুভাল পাওয়া যাচ্ছে কিনা, এরপর হচ্ছে কেন লেট হচ্ছে মিনিস্ট্রি অ্যাপ্রুভাল, অ্যাপয়েন্টমেন্ট ডেট পাওয়া যাচ্ছে কিনা, এই অনেক বিষয় নিয়ে একটা একটা করে আমি ডিসকাস করব এবং ফাইনালি লাস্টে আমি কথা বলবো আমি কিভাবে কম খরচে বুলগেরিয়ার আশেপাশের দেশগুলো ঘুরতেছি আর সময় কিভাবে ম্যানেজ করতেছি সেই বিষয়ে থাকবে লাস্টে। এবং সেই সাথে থাকবে আমার আসলে বুলগেরিয়াতে আমি কত টাকা ইনকাম করতেছি মাসে, আমার স্যালারি কত আর আমি কি কাজ করি, সবকিছু আজকে আবারও আপনাদের কাছে ক্লিয়ার করবো আমি। সুতরাং ভিডিওটা একেবারে শেষ পর্যন্ত দেখবেন। অনেক 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 আপডেট পাবেন, অনেক অনেক কিছু জানতে পারবেন। আর বুলগেরিয়ার বিষয়ে আপনাদের কিছুটা ধৈর্য বাড়বে ভিডিওটা দেখলে, অথবা কারো কারো ধৈর্য হারা হয়ে যাবেন, কেউ টেনশন বেড়ে যাবে। সুতরাং ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, একটা রিকোয়েস্ট। আর আরেকটা কথা, আমার সাথে যারা যোগাযোগ করতে চান, আমার সাথে আমাকে যারা মেসেজ করেন, যারা কোনো উত্তর চান, তাদের কাছে আমার আবারও রিকোয়েস্ট, আপনারা আমাকে মেসেজ করবেন, সরাসরি আপনাদের কোশ্চেনটা করবেন, এক্সট্রা কোনো কথা বলবেন না। আমাকে জাস্ট আপনাদের কোশ্চেনটা করবেন। প্রয়োজনে একবারের জায়গায় 10 বার করে রাখবেন। আমি একদিন পরে হোক আগে হোক আমি মেসেজ সিন করি না। কেন করি না জানেন? আপনাদের মেসেজ আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন, হাই হ্যালো, এইসব মেসেজ দিয়ে রাখেন। আমি কয়জনেরটা সিন করব? এখন কোনটা দরকারি কোনটা বেদরকারি আমি তো আর বুঝি না। আপনাদের প্রশ্নের উপরে ডিপেন্ড করে আমি ওই মানুষের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। সুতরাং প্রশ্নটা সুন্দর মতো করবেন, যাতে আমি আমার যখন আপনার মেসেজটা আসবে আমি যাতে প্রশ্নটা দেখি এবং কি উত্তর দেওয়ার জন্য রেডি থাকি। আমি কম বেশি সবাইকে রিপ্লাই দিই, কিন্তু আপনার মেসেজটা যাতে একেবারে সুন্দরভাবে প্রশ্নটা থাকে। তো প্রথমেই আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বুলগেরিয়ার ভিসা রেশিও কত পার্সেন্ট, ওভারঅল ভিউটা আসলে কি, সেপ্টেম্বর ইনটেকের জন্য যারা জমা দিচ্ছেন তাদের আসলে টেনশন মুক্ত হওয়ার বিষয়ে একটু কথা বলবো। আর আমার কাছে যারা ফাইল জমা দিচ্ছেন তাদের বিষয়ে একটু কথা বলি। প্রথম টপিক এটা। আসলে বুলগেরিয়ার ভিসা রেশিওটা আমি যদি বলি 2024 সালে এখন পর্যন্ত 2024 সালে কোনো স্টুডেন্ট ভিসা রিজেকশন খায় নাই। কোনো স্টুডেন্টের ভিসা রিজেকশন হয় নাই 2024 সালে। এখন এটা বলবেন যে কতজন ভিসা পাইছে। আপনি ভিসা রিজেকশন হয়েছে এরকম কোনো স্টুডেন্ট দেখাইতে পারবেন না। হ্যাঁ, ভিসা পাইছেও কম। কম পাইছে বলতে এম্বাসি ফিস কম করছে, ভিসাও কম পাইছে। আমি প্রথমে যদি আমাদের কথা বলি, আমরা ফেব্রুয়ারিতে 2024-এর ফেব্রুয়ারিতে এম্বাসি ফেস করছি। 2024 সালে ফেব্রুয়ারিতে আমরা যতজন এম্বাসি ফেস করছি সবাই ভিসা পাইছি। ইভেন সেপ্টেম্বর ইনটেকের জন্য 3 জন এম্বাসি ফেস করছে এবং কি ভিসা রেজাল্ট পাইছে, ওরাও 3 জনে ভিসা পাইছে। গত মাসের 26 তারিখে 19 জন এম্বাসি ফেস করছে, ওরা এখনো ভিসা আপডেট পায় নাই। ওদের ভিসা হয়েছে কি হয় নাই ওইটা এখনো পায় নাই। ওদের উপরে ডিপেন্ড করবে যে ভিসা রেশিওটা আসলে কত পার্সেন্ট থাকবে। এখন পর্যন্ত 100%। আর ওই 19 জনের একটা বিগ একটা দল, ওদের 19 জনের রেজাল্টের উপরে নির্ভর করবে যে বুলগেরিয়ার আসলে ভিসা রেশিওটা কত পার্সেন্ট হবে বা থাকবে বা হচ্ছে। এর আগ পর্যন্ত এখনো 100%। আমরা 6 জন আসছিলাম একসাথে, এরপরে 3 জন, টোটাল 9 জনের ভিসা হয়েছে 2024 সালে। 9 জনের মধ্যে আমরা 6 জন আগেই চলে আসছি। আমাদের ফেব্রুয়ারি ইনটেক ছিল, মার্চে ক্লাস শুরুর কথা ছিল, কিন্তু ক্লাস হয় নাই। আমাদের ক্লাস শুরু হবে এই যে 30 তারিখে, এই মাসের 30 তারিখে আমাদের ওরিয়েন্টেশন ক্লাসের পরে সেপ্টেম্বর ইনটেক শুরু হয়ে যাবে। এবার আসেন, ভিসা কিন্তু সবগুলো হয়েছে। এখন ওই যে 19 জনের যে টিমটা আছে, ওই টিমটা যখন ভিসা আপডেট পাবে তখন আপনাদের আমি আপডেট জানাই দিব যে কত পার্সেন্ট ভিসা রেশিও। ওদের উপরে মূল নির্ভর করবে। এখন পর্যন্ত এমনিতে 100%। এখন অনেকে অনেক কথা বলতেছে, গুজব চড়াইতেছে যে ভিসা হয় না, বুলগেরিয়া ভিসা দিচ্ছে না, হ্যান ত্যান। বুলগেরিয়া ভিসা দিচ্ছে, কিন্তু আমরা তো সাবমিশনই করতে পারতেছি না। ভিসা কিভাবে পাবো? এটা হচ্ছে মেইন সমস্যা। আর আমার কাছে যারা সেপ্টেম্বর ইনটেকের জন্য ফাইল জমা করছে তারা হচ্ছে অবশ্যই লেটে জমা করছিল। লেটে হওয়ার কারণে এখন পর্যন্ত আমরা সবকিছু হাতে পাই নাই। এম্বাসি অ্যাপয়েন্টমেন্ট ডেট পাচ্ছি না। মিনিস্ট্রি সবগুলো চলে আসছে আমার কাছে। টোটাল 12 জনের অ্যাপ্লিকেশন করছে, 12 জনের মধ্যে 10 জনেরই হচ্ছে মিনিস্ট্রি অ্যাপ্রুভাল চলে আসছে। বাকি 2 জন হচ্ছে মাস্টার্সের গুলা আসতে একটু লেট হচ্ছে। সবার ক্ষেত্রে
ক্ষেত্রেই মাস্টার্সের গুলো কেন লেট হচ্ছে আমি যদি একটু সিম্পল ভাবে একটু বলি, সেটা হচ্ছে মাস্টার্স প্রোগ্রামের বিষয়টা সম্পূর্ণ ডিপেন্ড করে হচ্ছে আমাদের বাংলাদেশের যে ইউনিভার্সিটি গুলো আছে ওইগুলোর উপরে। ওই ইউনিভার্সিটি গুলোর সাথে বুলগেরিয়া থেকে কমিউনিকেশন করা হয় ভেরিফিকেশনের জন্য। ওই ভেরিফিকেশনটা লেট হওয়ার কারণে ভিসা মিনিস্ট্রি অ্যাপ্রুভালে পাঠাইতে পারে না, বা এই কারণে লেট হয়। তো বাংলাদেশের ইউনিভার্সিটি গুলা মেইলে চেক করে না ঠিক মতো, মেইলের রিপ্লাইও ঠিক মতো দিতে পারে না। ওদেরকে মেইল করা হয় ভেরিফিকেশনের জন্য, ওরা মেইল দেয় উল্টা পাল্টা, তাও আবার কয়েকদিন পরে পরে মেইল দেয়। মানে সত্যি কথা এটা, শুধু ন্যাশনাল ইউনিভার্সিটি খুব দ্রুত মেইলের রিপ্লাই দেয়। স্যারে আমাকে বলছে সরাসরি যে ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে আমি ভালোভাবে রেসপন্স পাই, মানে তাও সবগুলা না, কিছু কিছু ভাবে। কিন্তু ও প্রাইভেট ইউনিভার্সিটি গুলা তো রিপ্লাই দিতে চায় না, আর রিপ্লাই দেওয়াও স্যারে সুস্থভাবে কোনো অ্যান্সার পায় না, কেননা ওদেরকে মেইল করে একরকম, ওরা রিপ্লাইটা আরেক উল্টা হয়। এই হচ্ছে ঝামেলা, এই জন্য মাস্টার্স প্রোগ্রামে একটু লেট হয়। তবে আরেকটা সুখে মানে গুড নিউজ হলো মাস্টার্সের জন্য মাস্টার্সের ক্লাস শুরু হইতে আরো 1 মাসের বেশি সময় বাকি আছে। যারা সেপ্টেম্বর ইনটেকে আসবে তাদের জন্য এটা একটা সুযোগ বলতে ক্লাস শুরু হবে হচ্ছে নভেম্বরের 1 তারিখে বা 2 তারিখে ক্লাস শুরু হবে, বা নভেম্বরের মাঝামাঝিতে ক্লাস শুরু হবে। সেই জন্য এটা একটু রিল্যাক্স থাকতে পারেন আপনারা, আপনাদের ক্লাস শুরু হবে না এখন। মাস্টার প্রোগ্রামের ক্লাস লেটে হয়, পরে হয়, নভেম্বর থেকে হয়। তো মাস্টার প্রোগ্রামেরটা একটু লেট হচ্ছে শুধু ভেরিফিকেশনের কারণে, ভেরিফিকেশনের সমস্যার কারণে, এছাড়া আর কিছু না। আর আমার যে বাকি 10 জন আছে ওরা সবাই মিনিস্ট্রি অ্যাপ্রুভাল আসছে, এখনো অফার লেটার হাতে পাই নাই। মিনিস্ট্রি অ্যাপ্রুভাল আসলে ইউনিভার্সিটি অফার লেটার এন্ট্রি করে দেন আমাকে দেয় বা আমাদেরকে দেয়। তো এটার পিছনে আরেকটা রিজন হচ্ছে ওই যে স্যাররা একটু বিজি আছে, আর মিনিস্ট্রি অ্যাপ্রুভাল অফার লেটার দিয়েও কি হবে, স্যাররা এম্বাসি অ্যাপয়েন্টমেন্ট ডেট নেওয়ার চেষ্টা করতেছে, পারতেছে না, এই হচ্ছে ঝামেলা আর কি। এরপরে স্টেপ হচ্ছে মিনিস্ট্রি অ্যাপ্রুভাল অ্যান্ড অফার লেটার আসতে লেট হয় কেন, এই প্রশ্নটা সবাই করে। তো আসলে এই প্রশ্নটার উত্তর এই যে একটু আগে আমি মাস্টার্সের জন্য যে এক্সপ্লেইনটা করছি, আমি এই এক্সপ্লেইনটা বুঝতে পারলে আপনারা বুঝে যাবেন কেন মাস্টার্স প্রোগ্রামে বা মিনিস্ট্রি অ্যাপ্রুভাল আসতে লেট হয়। ভেরিফিকেশন, মেইন সমস্যাটা ভেরিফিকেশন। আর ব্যাচেলারের ক্ষেত্রে আমি বলবো এখানে 2-3টা সমস্যা আছে। প্রথম সমস্যা হচ্ছে আপনি ব্যাচেলার প্রোগ্রামে যে অ্যাপ্লিকেশন করছেন, আপনার অ্যাপ্লিকেশনটা কি আসলে হয়েছে নাকি এজেন্সি আপনার সাথে মিথ্যা কথা বলতে। অনেকে গ্রুপে পোস্ট করে, বিভিন্ন জায়গায় মেসেজ করে, করে, ওরা জানে না যে ওদের অ্যাপ্লিকেশন আসলে হয়েছে। এই কারণে আবার একটা এমন লোক জানে তাদের অ্যাপ্লিকেশন হয়েছে, মিনিস্ট্রি অ্যাপ্রুভাল আসতেছে, অফার লেটার আসতেছে, মূলত যায় ভিতরে যায় দেখেন ওদের জন্য অ্যাপ্লিকেশনে হয় নাই, তাহলে ওদের মিনিস্ট্রি অ্যাপ্রুভাল অফার লেটার কিভাবে আসবে। এটা হচ্ছে প্রথম সমস্যা। এবার দ্বিতীয় সমস্যার কথা বলি। দ্বিতীয় সমস্যা হচ্ছে ধরেন ইউনিভার্সিটিতে আপনারা যখন অ্যাপ্লিকেশন করছে, বা এটা কিন্তু লেটে করছে, হয়তো মানে দেরিতে করার কারণে আপনারা দেরিতে অফার লেটার মিনিস্ট্রি অ্যাপ্রুভাল আসবে, এটাই সিম্পল। 3 নম্বর সমস্যাটা হচ্ছে এখানে মিনিস্ট্রিতে সমস্যা, মিনিস্ট্রি এবং কি রিকগনাইজেশন লেটারে। প্রথমেরই ইউনিভার্সিটি রিকগনাইজেশন লেটার বাই করে মিনিস্ট্রি রিকগনাইজেশন লেটার রিজনাল ডিপার্টমেন্ট থেকে, এরপরে রিজনাল এই ডিপার্টমেন্টের এই সার্টিফিকেটটা দিয়ে মিনিস্ট্রি অ্যাপ্রুভালের জন্য পাঠায়। তো এখন এই দুইটা জায়গায় কিন্তু এখন সময়টা বেড়ে গেছে। যেখানে আগে মিনিস্ট্রি রিকগনাইজেশনে 1 মাস লাগতো, সেখানে এখন 1.5 মাস লাগতেছে। এরপরে 1.5 মাস, এখানে 1.5 মাস যাচ্ছে। এরপরে স্টেপ হচ্ছে মিনিস্ট্রি অ্যাপ্রুভালের জন্য পাঠানো হয়। মিনিস্ট্রি অ্যাপ্রুভালে যেখানে আগে 15 দিন লাগতো, এখানে এখন 1 মাস লাগতেছে, কোনো সময় 1 মাসের বেশি লাগতেছে। তো এখানে কিন্তু টোটাল 2.5 মাস কিন্তু এখানেই চলে যাচ্ছে। এর আগে আপনার ট্রান্সলেশন, নটারি, এই অনেকগুলা কাজ আছে, স্টেপগুলো আছে, এগুলোতে লেট হয়। তো ওভারঅল চিন্তা করলে আপনাদের অ্যাপ্লিকেশন হওয়ার পরও কিন্তু এই স্টেপগুলো পার করতে লেট হয়। এখন আপনারা বলতে পারেন যে এই স্টেপগুলো কেন লেট হচ্ছে। প্রথম কথা হচ্ছে আগে তাদের যে একটা টিম ছিল, ধরেন তাদের আগে 10 জনের একটা টিম ছিল, এই 10 জনের সবসময় গত 10-12 বছর ধরে ওরাই কাজ করতেছে। হ্যাঁ, ওরা জানে এই স্টেপে কাজ হয়। এখন নতুন করে সেনজেন হওয়ার কারণে শুধু বাংলাদেশ না, ইন্ডিয়া, পাকিস্তান, ইউরোপিয়ান অনেক কান্ট্রি থেকে, ইউরোপের কান্ট্রি থেকে প্লাস হচ্ছে এশিয়ান বহু কান্ট্রি থেকে মানুষ অ্যাপ্লিকেশন করতেছে বুলগেরিয়ার জন্য। এত অ্যাপ্লিকেশন করতেছে, এই অ্যাপ্লিকেশনগুলো প্রসেস করতে ওদের কিন্তু ওই 10 জন টিমে রয়ে গেছে, এখনো ওদের টিম বাড়াইতে পারতেছে। এটা হচ্ছে সরকারি কাজ। তো সরকারি কাজ হওয়ার কারণে হুট করে চাইলে ওরা টিম বাড়াইতে পারে না, এটার একটা প্রসেস থাকে। প্রসেস অনুযায়ী আস্তে আস্তে ওরা বাড়াবে, আস্তে আস্তে এটা সমাধান হয়ে যাবে। তো এখন 10 জনের যে কাজটা, ওরা কিন্তু এখন 10 জনের বেশি লোক দরকার হচ্ছে, কারণ 20 জনের দরকার, এখন 10 জনের কাজটা করতেছে। তো 10 জনের তো লেট হবে, তাই না? এই জন্য মিনিস্ট্রি রিকগনাইজেশনও লেট হচ্ছে, মিনিস্ট্রি অ্যাপ্রুভালও লেট হচ্ছে। ঠিক আছে, এখন আরেকটা জিনিস আমি আপনাদেরকে ক্লিয়ার করতে চাই যে বুলগেরিয়ার এর বিষয় প্রসেসটা আসলে কিভাবে। প্রথমে আপনাদের ডকুমেন্টগুলা অ্যাটাস্টেশন করে বাংলাদেশ থেকে আপনার দেওয়ার পরে এগুলা বুলগেরিয়ান এম্বাসি থেকে লিগ্যালাইজেশন হয়, বাংলাদেশ হাই কমিশন এবং বুলগেরিয়ান এম্বাসি থেকে লিগ্যালাইজেশন হয়। লিগ্যালাইজেশনের পরের স্টেপটা হচ্ছে আপনার ডকুমেন্টস গুলা ট্রান্সলেশন হবে বুলগেরিয়ান ল্যাঙ্গুয়েজে এবং কি নটারি হবে। এরপরে হচ্ছে
মিনিস্ট্রি রিকগনাইজেশনের জন্য অ্যাপ্লিকেশন হবে, মিনিস্ট্রি রিকগনাইজেশনের জন্য রিজনাল ডিপার্টমেন্টে জমা হবে। রিকগনাইজেশন লেটারটা আসলে কি? এটা হচ্ছে আপনি যে বাংলাদেশে একটা এডুকেশন লেভেল শেষ করছেন, ওই লেভেলে যে রেজাল্ট করছেন, ওই রেজাল্ট প্লাস ওই এডুকেশন লেভেল, এটা কি বুলগেরিয়াতে আপনি ব্যাচেলার করার জন্য উপযুক্ত কি না এটা চেক করবে আর কি, ইকুয়ালিটি লেটারের মত। মানে এখানে আপনি চেক করে দিবে ওরা হচ্ছে আপনার রেজাল্ট ঠিক আছে কিনা, প্লাস হচ্ছে আপনি কি যে লেভেলটা শেষ করছেন এই লেভেলটা পরে এখানে কি ব্যাচেলার করার জন্য যোগ্যতা অর্জন করছেন কিনা। সুতরাং এই ডকুমেন্টসটা, এই একটা ডকুমেন্টস খুবই গুরুত্বপূর্ণ। এই লেটারটা যার বের হবে না সেও কিন্তু অফার লেটার মিনিস্ট্রি অ্যাপ্রুভাল পাবে না। আগে এই লেটারটা বের হতে হয়, এই লেটারটাও কিন্তু অনেক সময় সমস্যা হয়, অনেকের বের হয় না। এটা নর্মালি হচ্ছে বাংলাদেশের এডুকেশন সিস্টেম যেরকম বা যে রেজাল্ট, এই রেজাল্টে এটা 100% আসে। তারপরে কোনো কোনো ক্ষেত্রে দেখা গেছে তো অনেকে মিস্টেক হয়ে যাইতে পারে, আল্লাহ না করুক এটা হইতে পারে, হইলে আবার অ্যাপ্লিকেশন করা যায় বা ভুলবশত হইতে পারে বা কোনো হইতে পারে। এটা একটা। তো রিকগনাইজেশন লেটার বের হওয়ার পরে এই রিকগনাইজেশন লেটারটা সেন্ড করা হয় মিনিস্ট্রি অ্যাপ্রুভালের জন্য, মানে এটা ইউনিভার্সিটি সেন্ড করে। দেন ইউনিভার্সিটি সেন্ড করার পর অপেক্ষা করে মিনিস্ট্রি অ্যাপ্রুভালের জন্য। যখন মিনিস্ট্রি অ্যাপ্রুভাল আসে, অ্যাপ্রুভাল হয়ে তখন ইউনিভার্সিটি মিনিস্ট্রি অ্যাপ্রুভাল প্লাস অফার লেটার এন্ট্রি করে আমাদেরকে প্রোভাইড করে বা আপনাদেরকে স্টুডেন্টদেরকে প্রোভাইড করে। মিনিস্ট্রি অ্যাপ্রুভাল অফার লেটারের মধ্যে সবকিছু লেখা থাকে, আপনি কোন সাবজেক্ট, কোন ডিপার্টমেন্ট, কোন ইনটেক, হ্যাঁ সব কিছু লেখা থাকবে। এবং কি অফার লেটারের মধ্যে এটাও লেখা থাকে যে আপনি টিউশন ফি কিভাবে পেমেন্ট করবেন, পেমেন্টের অপশন, হ্যাঁ কত টাকা, এবং কি ব্যাংক ডিটেলস সহ ইউনিভার্সিটি সবকিছু দেওয়া থাকে। এরপরে আপনি এই টিউশন ফিটা পেমেন্ট করবেন, এরপরে ইনভয়েস দিবেন, ইনভয়েস নেওয়ার পরে ইনভয়েস সহ মিনিস্ট্রি অ্যাপ্রুভাল অফার লেটার সবকিছু সহ প্লাস যে এম্বাসির যে রিকোয়ারমেন্ট গুলো থাকে, ব্যাংক স্টেটমেন্ট থেকে শুরু করে যে রিকোয়ারমেন্ট গুলো থাকে ওইগুলো সহ আপনি এম্বাসি ফেস করবেন। দেন এম্বাসি ফেসের পরে অপেক্ষা করবেন, ভিসা হবে, চলে আসবেন টিকিট করে। এই হচ্ছে প্রসেসটা। যাই হোক, এক কথা থেকে আরেক কথা চলে গেছি। সুতরাং আপনারা বুঝেই গেছেন যে মিনিস্ট্রি অ্যাপ্রুভাল আসতে লেট হয় কেন। ব্যাচেলারের ক্ষেত্রে লেট হওয়ার পিছনে রিজন হচ্ছে এখানে লোকবল আস্তে আস্তে এগুলো একটু লেন্থি প্রসেস হয়ে গেছে। তবে এর সমাধান খুব শীঘ্রই হবে। আর অনেকে জানে না যে তাদের অ্যাপ্লিকেশন হয়েছে কিনা এই বিষয়। আর হচ্ছে মাস্টার্সের জন্য ভেরিফিকেশনে লেট হওয়ার কারণে এটা লেট হচ্ছে। এটা একবারে ধরে নেন যারা হচ্ছে যাদের অ্যাপ্লিকেশন হয়েছে তাদের টুডে অর টুমরো তাদের মিনিস্ট্রি অ্যাপ্রুভাল এবং অফার লেটার আসবে। আর আরেকটা জিনিস হচ্ছে কারো অনেকে ফেক ডকুমেন্ট ইউজ করার কারণে আবার হচ্ছে অনেকে দেখা গেছে যে যাদের ইউনিভার্সিটিগুলো রিপ্লাই না দেওয়ার কারণে অনেকে রিজেকশন হচ্ছে। কয়েকদিন আগে একজনের ফাইল দিয়ে দিচ্ছে, রিজেকশন হয়েছে রুস ইউনিভার্সিটির মাস্টার্স প্রোগ্রামে। তো এখন তো এটা তো আর আমাদের হাতে না বা ইউনিভার্সিটির হাতে না, ইউনিভার্সিটি মেল করছে কিন্তু রিপ্লাই পাচ্ছে না বাংলাদেশের ইউনিভার্সিটি থেকে। ভেরিফিকেশন না করতে পারলে আপনাকে কেন ওরা অ্যাপ্রুভাল দিবে এবং কি অফার লেটার দিবে, এটা ক্লিয়ার করে নেন। এখন অফার লেটার না পাওয়ার পিছনে তো রিজন বুঝে গেছেন, কয়েকটা কারণ এখানে আমি কিন্তু উল্লেখ করে দিছি। তাদের অ্যাপ্লিকেশন হয়েছে কিনা ওইটা চেক করে নেবেন। অ্যাপ্লিকেশন হওয়ার পরে কবে হয়েছে না হয়েছে ওই বিষয়গুলো কাউন্ট করে এই সময়গুলো নির্ধারণ করবে, ঠিক আছে। এখন সময়টা একটু বেশি লাগে, এটা সিম্পল, বুঝে নেন। আচ্ছা, এম্বাসি অ্যাপয়েন্টমেন্ট ডেট কেন পাওয়া যাচ্ছে না, এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা বুলগেরিয়ার জন্য। এখন সবকিছু ঠিক আছে বুলগেরিয়ার, এখন এই সমস্যাটার কারণে আমাদের অনেকের স্বপ্ন ভেঙে যাচ্ছে, অনেক টেনশনে পড়ে গেছি এই একটা জিনিসের কারণে। এম্বাসি অ্যাপয়েন্টমেন্ট ডেট কেন পাওয়া যাচ্ছে না, কি করণীয়? বিশ্বাস করেন এটার জন্য আমাদের কিচ্ছু করার নাই। যদি বুলগেরিয়ার অথরিটি একটা ডিসিশন না নেয় ততক্ষণ পর্যন্ত আমাদের কিচ্ছু করার নাই। এখানে কয়েকটা সমস্যা আছে। প্রথম সমস্যা আমি বলি, সেটা হচ্ছে একটা এম্বাসি দিল্লিতে, একটা এম্বাসি, আর দেশ কয়টা জানেন? নেপাল, শ্রীলঙ্কা, ইন্ডিয়া এবং কি বাংলাদেশ, 4টা দেশ। 4টা দেশের জন্য একটা এম্বাসি। শুধু একটা এম্বাসি না, ওই এম্বাসিতে বুথও একটা, মানে একটা বুথের মধ্যে শুধু ইন্টারভিউ নেয়, ফাইল জমা নেয়, একটাই বুথ। এখন আপনারা বলেন এতগুলো দেশ, 4টা দেশ থেকে কত মানুষ অ্যাপ্লাই করতেছে ওয়ার্ক বিষয়, স্টুডেন্ট বিষয়, সব বিষয় কিন্তু একটা এম্বাসিতেই ফেস করতেছে। এখন যদি একটা বুথে সাবমিশন নেয় সপ্তাহে 5 দিনের মধ্যে ডেলিভারি, ইন্টারভিউ কিন্তু সব দিন হয় না। আপনারা এটা হয়তো জানেন না, অনেকে ইন্টারভিউ কিন্তু সব দিন হয় না। ডেলিভারির ডেট এক সময়, ইন্টারভিউর ডেট আরেক সময়। 2 দিন থাকে সাবমিশনের জন্য, 2 দিন থাকে ডেলিভারির জন্য, 1 দিন থাকে আপনাদের ডকুমেন্টস লিগ্যালাইজেশনের যে অ্যাপয়েন্টমেন্ট ডেটটা থাকে ওইটার জন্য। এখন একটা মাত্র বুথ একটা জায়গায় জমা নেয়, কয়টা নিবে দৈনিক, কয়টা ফাইল নিতে পারে? এই কারণে হচ্ছে লেট হয়। 4টে দেশ থেকে 4 জন করে হলেও তো কতগুলো মানুষ হয়ে যায় একদিনের, তাহলে একদিনে কয়টা ডকুমেন্টস জমা নিতে পারে? রোমানিয়ার এম্বাসিতে আপনারা জানেন বুথ অনেকগুলো, অনেকে বলে না 4 নম্বর বুথ, 5 নম্বর বুথ, 6 নম্বর বুথ, অনেকগুলো বুথ আছে। এক বুথে জমা দেয়। 8 নম্বর বুথ নাকি অনেক খারাপ, ওইখানে
ওইখানে গেলে নাকি ভিসা রিজেকশন দেয় রোমানিয়া। তো এইরকম ভাবে কিন্তু বুলগেরিয়ার কোনো এরকম বুথ নাই, বুলগেরিয়ার একটা মাত্র বুথ। এখন বুলগেরিয়ার অথরিটি যতক্ষণ না এই বুথটা না বাড়াবে ততক্ষণ কিন্তু আপনারা এম্বাসি অ্যাপয়েন্টমেন্ট ডেট পাবেন না। সুতরাং এটা আপনারা নিশ্চিত থাকেন আগামী কিছুদিনের ভিতরে, হয়তো 1-2 মাস হইতে পারে, আপনাদের এই বুথটা বাড়াবে ওরা। প্রথম কাজ হচ্ছে এখানে অ্যাম্বাসেডর এবং কি বুথ বাড়াবে, এটা একবারে 100% শিওর। এবং কি যে অ্যাম্বাসেডর বর্তমানে আছে ও চেঞ্জ হয়ে যাবে নভেম্বর থেকে, ও চেঞ্জ হওয়ার কথা আমাদেরকে স্যার বসে। আর ও হচ্ছে সুবিধাজনক মানুষ না, অনেকদিন ধরে ইন্ডিয়াতে আছে, ও সিন্ডিকেট ঢুকাই ফেলছে, এম্বাসি অ্যাপয়েন্টমেন্ট ডেট সেল করে। তো ও চেঞ্জ হয়ে যাবে নভেম্বর থেকে। এবং কি দ্বিতীয়ত হচ্ছে এখানে বুথ বাড়ানো হবে, যে এম্বাসি যাতে মানুষ একসাথে 2-3টা বুথে জমা দিতে পারে, সুতরাং একদিনে অনেক মানুষ এম্বাসি ফেস করতে পারবে। এই আপডেটটা করবে, লোকবল বাড়াবে আরো। হ্যাঁ, এখন যে সেট আপ আছে এই সেট আপটা আরো বাড়াবে, যেহেতু ওদের নতুন সেনজেনের দেশ হয়েছে, সেনজেনের দেশ হওয়ার কারণে অ্যাপ্লিকেন্ট বাড়ছে, ওরা বুঝতেছে ওদের সবকিছু এগুলো বাড়াইতে হয়। তো এইগুলো বাড়াইতে একটা সময় লাগে ভাই, আপনারা হয়তো বুঝতেছেন না। একটা গভর্নমেন্ট কাজ, একটা অনুমোদন হয়, সংসদে হয়, অনেক কিছু হওয়ার পরে যায় এটা কার্যকর হয়। এটার জন্য একটা টাইম লাগে, ওই টাইমটা অপেক্ষা করতে হবে। সবাইকে ধৈর্য ধরা ছাড়া আর কিচ্ছু করার নাই। আরেকটা জিনিস হচ্ছে যে ওরা আরেকটা অনুমতি দিতে পারে যে বাংলাদেশিদের জন্য এটা কাজ করতেছে সবাই, বাংলাদেশ হাই কমিশন রোমানিয়া ওইখান থেকেও কাজ করতেছে, কয়েকটা মিটিং করছে, আর সামনে আরেকটা মিটিং হবে। আমি রোমানিয়াতে গেছিলাম কয়েকবার, তো ওইখানে জিজ্ঞেস করছি, ওরা বলছে একটা মিটিং করছে, আরেকটা মিটিং হবে, এটা একটা সমাধান আসতে পারে, তবে 100% শিওর না। তো আমাদের জন্য যদি বিএসএফ এর মাধ্যমে যদি জমা দেওয়ার একটা ব্যবস্থা করে দেয়, অথবা ভিয়েতনাম বা পাকিস্তানে যদি আমাদের এম্বাসি ফেসের অনুমতি দিয়ে দেয় তাহলেও হয়। আর যেরকম আমি দুবাইতে মেল করছিলাম এম্বাসি ডেট নিয়ে, দুবাই বলছে তোমরা ট্যুরিস্ট ভিসা নিয়ে আইসা এম্বাসি ফেস করতে পারবা, তো সত্য হচ্ছে বুলগেরিয়ান ফরেন মিনিস্ট্রি থেকে অনুমতি নিতে হবে। তো এই অনুমতিটাই আমরা পাচ্ছি না আর কি। অনুমতিটা হলে আমরা ভিয়েতনামও জমা দিতে পারবো। তো এটার জন্য অপেক্ষা আছে, এটাও একটা সমাধান হতে পারে। তো যারা এই সেপ্টেম্বর ইনটেক, তাদের জন্য একটা বিপদ হয়ে গেল আর কি। তবে আগামী ফেব্রুয়ারি ইনটেক যারা, তাদের জন্য একটা সুযোগ আসবে ইনশাল্লাহ। তাদের সময় আস্তে আস্তে এই সমস্যাগুলো সমাধান হয়ে যাবে। তো সবাই যেভাবে পারেন, এখন যেহেতু ইন্ডিয়ান ভিসা বন্ধ, ট্যুরিস্ট ভিসা, যখনই ইন্ডিয়ান ভিসা চালু হবে তখনই আপনারা সবাই ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা করে ফেলবেন। এখন যেহেতু ট্যুরিস্ট ভিসা নাই, এখন শুধু ডাবল এন্ট্রি মেডিকেল ভিসা এগুলো হচ্ছে। ট্যুরিস্ট ভিসা যখনই চালু হবে তখনই ট্যুরিস্ট ভিসা করে ফেলবেন। এবারে কালকে চালু হলে কালকেই করে রাখবেন। এটা বুথ সংখ্যা বাড়াইলে আপনারা এম্বাসি ফেস করতে পারবেন ইজিলি। তবে এখন বার্নাফি ইউনিভার্সিটি থেকে অনেকে এম্বাসি ফেস করছে, কিন্তু রুসি ইউনিভার্সিটি থেকে কেউ এম্বাসি ফেস করতে পারে না, একটা মানুষ এম্বাসি ফেস করতে পারে না। কতগুলো অফার লেটার মিনিস্ট্রি অ্যাপ্রুভাল এসে বসে আছে। অনেকের মানে খুব খারাপ লাগে এগুলা বিষয়গুলা। এই বিষয়টা যে এইভাবে এত কমপ্লিকেটেড হয়ে যাবে এটা আমরাও জানতাম না, কেউ জানতো না। ইভেন সত্যি কথা বলতে যখন আমরা ফেব্রুয়ারিতে এম্বাসি ফেস করছি তখনও আমরা এম্বাসি ডেট পাইতেছিলাম না, তখন আমাদের ইউনিভার্সিটি থেকে এম্বাসি ডেট ঠিক করে দিছিল। এবার বোঝেন বিষয়টা আসলে আমাদের হাতে না, কারো হাতে না। তখন থেকে কিন্তু এম্বাসি ডেট পাওয়া যাইতো না, খুব কম পাওয়া যাইতো, ডেট নিয়ে সিন্ডিকেট হইতো। তখন কিন্তু ইউনিভার্সিটি আমাদেরকে এম্বাসি ডেট ঠিক করে দিছিল। তো এখনো আপনাদের পরিস্থিতি সেম হয়েছে, এখন কি করবেন? আসলে এটা কোনো এজেন্সির হাতে না, কারো হাতে না। ইভেন কি রুসি ইউনিভার্সিটি অনেক চেষ্টা করতেছে এটা সমাধান করার জন্য। তো আশা করি এটা সমাধান হয়ে যাবে। বুলগেরিয়া ফরেন মিনিস্ট্রিরা এই ব্যাপারে অনেক অবগত আছে, ওরা বুথ সংখ্যা বাড়াবে, কোনো একটা সমাধান চলে আসবে সামনে দিয়ে, খুব তাড়াতাড়ি এই সমাধানটা হবে। আচ্ছা, এখন ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, আমি এখন আপনাদেরকে বলবো যে আমি কিভাবে তুর্কি, চেক রিপাবলিক, তারপর হচ্ছে রোমানিয়া, এই দেশগুলো ঘুরতেছি, খরচ কেমন হয়। শুধু আমি যদি তুর্কির কথা বলি, তুর্কির আমাকে ভিসা করতে হয়েছে। এরপরে তুর্কির আমি বাসে করে যাইতে পারছি, যাওয়া আসা আমার ভাড়া হচ্ছে 55 ইউরো। 55 ইউরো মানে ধরতে গেলে 7,000 টাকার মধ্যে আমার আসা যাওয়া ভাড়া হয়ে গেছে। থাকা খরচ আছে, আর হচ্ছে ভিসা করতে আপনাদের 6,000 টাকা 7,000 টাকার মতো খরচ হবে। এই টোটালি খরচটা খুব আহামরি খরচ না, কিন্তু খুব কম সময়ে কিন্তু আপনি যাওয়া আসা করতে পারবেন। ঠিক সেম ভাবে রোমানিয়াও আপনার 50 ইউরোর মতো ভাড়া যাওয়া আসা, বাস ভাড়া, বাসে করে যাওয়া যায়। রোমানিয়ার জন্য কোনো ভিসা লাগে না, আপনি ভিসা ছাড়াই যাইতে পারবেন। এই হচ্ছে আপডেট। এখন লাস্ট যে কথাটা বলবো, আমি কিভাবে সময়গুলো ম্যানেজ করি এবং কিভাবে আমি ট্রাভেল করতেছি। এটা হচ্ছে মূল কাহিনী হচ্ছে আমি যে জবটা করি ওই জবটা হচ্ছে 15 দিন ডিউটি। 15 দিন কিভাবে, আমার 2 দিন ডিউটি থাকে, 2 দিন বন্ধ থাকে। আমি কালকে ডিউটি করছি, পরশু দিন এর পরের দিন আমার বন্ধ। তা আমি কি করি, আমাদের এই 2 দিন ডিউটি শেষ করে এর পরের দিন আমি যে কোনো একটা দিকে চলে যাই, ওইখান থেকে আবার আইসে ডিউটি করতে পারি। তো আমি 2 দিন বন্ধ পাই, ওই 2 দিনটাই আমি কাজে লাগাচ্ছি আশেপাশের দেশগুলো ঘোরার জন্য।
তো এর পাশাপাশি আমি আলবেনিয়া, সার্বিয়া, মন্টিনিগ্রো, হ্যান ত্যান এই দিকে আশেপাশে যত দেশ আছে ওইগুলো ঘুরা প্ল্যান আছে আমার, ইনশাল্লাহ খুব শীঘ্রই এগুলো ঘুরে ফেলবো বাসে করে করে। এই হচ্ছে কাহিনী আর কি। এখন আরেকটা কথা, আমার এই যে ডিউটিটা আমি করি এটা হচ্ছে একটা হোটেলের রিসিপশনে, আমি মেন রিসিপশনিস্ট না, আমি অ্যাসিস্ট্যান্ট হিসেবে আছি। তো আমার শুধু নাইটে ডিউটি থাকে, এই জন্য আমি দিনে সবসময় ফ্রি থাকি। আর হচ্ছে আমার স্যালারি হচ্ছে ধরেন 650 থেকে 700 ইউরো পরে। তো এটা আসলে কম বেশি হয়, অনেক সময় আমি অনেক সময় বেশি অনেক সময় কম হয়। তো উইকেন্ডে গুলাতে যদি ডিউটি করি, ধরেন সরকারি বন্ধ আছে একটা দিন, ধরেন বাংলাদেশে যেরকম আপনার বিজয় দিবসের তো সরকারি বন্ধ, যারা সরকারিভাবে বন্ধ থাকার পরেও সরকারি কাজ করে ওই ক্ষেত্রে দেখা গেছে তো ওদেরকে স্যালারি বাড়াই দেয় বা বোনাস দিতে হয়। এটা বাংলাদেশে আছে কিনা আমি জানি না, কিন্তু বুলগেরিয়ার নিয়ম হচ্ছে বা ইউরোপের নিয়ম হচ্ছে যেদিন ন্যাশনাল কোনো হলিডে থাকবে, ন্যাশনাল কোনো বন্ধ থাকবে, ওই বন্ধের দিন যদি আপনি ডিউটি করেন আপনাকে ডাবল স্যালারি দিবে কোম্পানি। তো সেম ভাবে এইসব কারণে অনেক সময় স্যালারি কম বেশি হয়। আমার যেরকম কোনো মাসে আমি 750 ইউরো পাইছি স্যালারি। তো আমার মানে এটা বাংলা টাকা হিসাব করে নেন আপনারা, 80 থেকে 90 বা 1 লাখ টাকা পর্যন্ত হয়ে যায় মাঝে মধ্যে, ঠিক আছে। তো আমার এটা হচ্ছে আমার স্যালারি, মিনিমাম আমার 85,000 টাকা স্যালারি থাকে প্রতি মাসে, আলহামদুলিল্লাহ। তো আমি এটা দিয়ে আপনারা একটু হিসাব করে নেন, এটা দিয়ে আমি থাকা খাওয়া, থাকা খাওয়া, টিউশন ফি সবকিছু দেওয়া ইজিলি পসিবল। ইভেন আমাদের সাথে যারা কাজ করতেছে ওরা আরো ভালো টাকা ইনকাম করে, এটা আমি এখন বলে বুঝাইতে পারবো না, ওরা আরো বেশি টাকা ইনকাম করতেছে। মানে যাদের টিএসসি কার্ড আছে, আমরা যারা ফেব্রুয়ারিতে আসছিলাম কেউ 1 লাখ টাকার নিচে ইনকাম করতেছে না, এটা মাথায় ঢুকাই নেন। বুলগেরিয়াতে ইনকাম আছে, আপনি শুধু সামারের 3-4টা মাস ইনকাম কইরা আপনি সারা বছর চলতে পারবেন বুলগেরিয়াতে, এটা সত্যি কথা। আর অন্য মাস যদি চাকরি করতে পারেন আমার মতো, যদি সারা বছরের জব পাওয়া যায়, তখন তো একবারে আপনি রিল্যাক্সলি চলাফেরা করতে পারতেছি, সবকিছু করতে পারতেছি। এই হচ্ছে বুলগেরিয়ার স্টোরি। তো জব কাইস অবশ্যই আছে, ঠিক আছে, আপনাকে খুঁজে নিতে হবে, আপনাকে অড জব করতে হবে। আর স্টুডেন্টরা ভালো জব করতে পারে না, হাউসকিপিং অথবা ক্লিনিং, সুপার শপে করতে হয়, কিচেনে করতে হয়, ডিশ ওয়াশে করতে হয়, এই কাজগুলো করতে হয় স্টুডেন্টরা মেনলি। তো কাজ পাবেন, কার্ড হলে আপনি লিগাল থাকলে আপনি কাজ পাবেন, কোনো সমস্যা নেই। এখন ক্লাস শুরু হলে কিন্তু আপনার কাজ করতে আবার একটু ডিফিকাল্ট হয়ে যায়। তারপরে আমি বলবো যে আপনারা এখানে আসার পরে থাকা খাওয়া সবকিছু নিজেরটা নিজে বহন করতে পারবেন, আপনার টিউশন ফিও আপনি নিজেরটা নিজে দিতে পারবেন। ফ্যামিলি দিতে হলে আপনাকে এক্সট্রা কিছু আরো বেশি পরিশ্রম করতে হবে, আরো বেশি কাজ করতে হবে, তাহলে আপনি দেখা গেছে আপনি ফ্যামিলিকেও সাপোর্ট দিতে পারবেন। আরেকটা কথা, যারা ফেব্রুয়ারি থেকে আসবে তাদের জন্য সুবর্ণ সুযোগ। ফেব্রুয়ারি থেকে আসার পরে কিন্তু মার্চ এপ্রিল থেকে কিন্তু আপনার ফুল সামার শুরু হয়ে যায়। সামারে হচ্ছে মেইন খেলাটা, মেইন টাকাটা ইনকাম করতে পারবে, ঠিক আছে, সামারে। এটা তো এই হচ্ছে কথা। এখন ভাই যত কথাই বলি, এখানে আসা ছাড়া তো আর উপায় নাই। মানে না আসলে তো এই সুযোগ সুবিধাগুলো নিতে পারবেন না। মেইন কথা হচ্ছে আশাটা এখন সমস্যা হয়ে গেছে। আশা করি আপনাদের সমস্যা সমাধান হবে, সবাই ধৈর্য ধরেন। এখন আপনারা যদি তারপরও বুলগেরিয়ার বিষয়ে আরো কনফিউশন থাকে না, আমার কিছু করার নাই, এই সমস্যাগুলার বাইরের কিচ্ছু না। বুলগেরিয়ার সবকিছু ঠিক আছে, শুধু মেইন সমস্যা এম্বাসি ফেস। এখন বর্তমানে ইন্ডিয়ার থেকে যদি এম্বাসিটা অন্য কোনো দেশে সরাই দেয়, বাংলাদেশের জন্য ইন্ডিকেট করে দেয়, তাহলে আপনারা ইজিলি বুলগেরিয়ার জন্য অনেক ভালো একটা পজিশনে আসতে পারবেন। আরেকটা সুযোগ আছে, যারা হচ্ছে যে বাংলাদেশি মানুষ বা বাংলাদেশি স্টুডেন্ট গুলা দুবাইতে, মালয়েশিয়ায় বা অন্য কোনো দেশে আছে, যে স্পেশালি দুবাইতে যারা যে স্টুডেন্ট গুলো আছে, স্টুডেন্ট বিষয়ে গেছে, ওদের জন্য সুবর্ণ সুযোগ হলো ওদের কোনো এম্বাসি ফেস করতে সমস্যা হবে না। ওদের যেহেতু দুবাইয়ের কার্ড আছে, ওই কার্ডটা দিয়ে ওরা দুবাই থেকে এম্বাসি ফেস করতে পারবে, এমনকি বুলগেরিয়াতে ইজিলি আসতে পারবে। ওদের জন্য একটা সেই সুযোগ। আমি জানি দুবাইতে অনেক স্টুডেন্ট আছে যারা ট্যাপে পড়ছে, দুবাই নিয়ে আমার এক্সট্রা একটা ভিডিও থাকবে, ওদেরকে আমি হেল্প করবো ইনশাল্লাহ। ওদের জন্য বুলগেরিয়া আসা একবারে ফান্তাওয়াতের মতো হবে। তো ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, সামনে আরো কিছু আপডেট আসবে, আমি আরো কিছু আপডেট দেওয়ার চেষ্টা করব যখনই পাবো। সবাই দোয়া করবেন আর ধৈর্য ধরবেন, যারা জমা দিয়েছেন, ফাইল জমা দিয়েছেন, প্রসেস করতেছেন। এখন সবাই এই সমস্যা ভুক্তভোগী, এখন কিছু করার নাই, সমাধানের জন্য অপেক্ষা করেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখার জন্য। আর আরেকটা সবার কাছে একটা প্রশ্ন আমার, সেটা হচ্ছে সরকার পতনের পরে কেমন যাচ্ছে আপনাদের বাংলাদেশের লাইফ? মানে বাংলাদেশে তো আছেন, সরকার যখন পতন হয়েছে, এর আগে আমরা খুব টেনশনে ছিলাম, অনেক কিছু করছি। এখন সরকার পতন হয়ে গেছে, এখন আওয়ামী লীগ সরকার নাই ক্ষমতায়, এখন একজন অন্তর্বর্তী সরকার আছে। এই সরকারের সময় আপনাদের দিন কেমন যাচ্ছে আর আপনি কোন দলকে সমর্থন করেন, এই বিষয়ে ছোট্ট একটা কমেন্টস করে যাবেন যারা এতক্ষণ পর্যন্ত ভিডিও দেখতেছে। তো সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।